আরেকটা জিনিস যেটা বলছি যে এখন দি পারফরমেন্স উইল বি ইভ্যালুয়েটেড অন রিয়েল ইন্ডিকেটরস। রিয়েল ইন্ডিকেটরস গুলো কি, যে আপনি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে সময় কত লাগতেছে, আপনি এত কিলোমিটার করছেন, রাস্তা এত ওয়াইড হচ্ছে, এটা আমার জানার দরকার নেই। এখন আমি এই যেমন উনি যে বলতে পারেন যে উত্তরা থেকে আমার মতিঝিল যেতে এই সময় লাগে, রাস্তায় যেতে এই সময় লাগে, আমার এই সময় লাগে। তো সেইভাবে আমরা বলছি যে আপনি, এবং এই জন্য আমরা বলছি যে ঢাকার প্রধান সড়কগুলোতে গাড়ি থামার কোনো জায়গা নাই। এখানে প্রত্যেকটা জায়গাতে ওনাদেরকে বলছে যে অগ্রাধিকার ভিত্তিতে গাড়ি থামার জায়গা করতে হবে। এরপরে আমরা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলবো, করবো যাতে জায়গায় জায়গায় গাড়ি না থামে। এই যে আমাদের যে সড়কে বিলম্ব হয়, এটার একটা প্রধান কারণ হচ্ছে এটা, যে কোনো জায়গা থেকে লোক উঠতে পারে, এটা একটা। তো ওই জন্য আমরা বলছি যে এখন ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ভিন্ন ক্রাইটেরিয়া কি, আমরা দেখবো যে পারফরমেন্স, মানুষের সার্ভিসের কি উন্নতি হয়েছে, মানুষ কি উপকার হয়েছে। আপনি প্রকল্প করছেন, এই করছেন, সেই করছেন, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। এটা দ্বিতীয় একটা হচ্ছে যে আমরা এটা সবার জন্য সরকার, এই যে খালি ঢাকা শহরে কিংবা বড় শহরে বড় বড় হবে, এটা হবে না। আমি ওনাদেরকে বলছি যে আপনারা দেখেন যে যেখানে মানুষ অনেক যাতায়াত করে কিন্তু রাস্তার অবস্থা খারাপ, সেগুলোতে আগে দেখেন। সেটা ভুরুঙ্গবাড়িতে হোক, সেটা সন্দ্বীপে হোক, সেটা বাউফলে হোক, সেটা বিয়ানীবাজারে হোক, কিংবা সেটা বিশ্বনাথে হোক, যে কোনো জায়গায় হোক, সেটা আগে দেখতে হবে। ওই যে আমরা রবীন্দ্রনাথের সমস্ত রক্ত মুখমণ্ডলে করে আমরা করব না। আমরা সেটা হচ্ছে কি শরীরের সর্বত্র যাতে রক্ত সঞ্চালন হয়, আমরা সেই ব্যবস্থা করব। এটা আরেকটা যেটা সিদ্ধান্ত নিচ্ছি সেটা হচ্ছে যে ইভ্যালুয়েশন হবে আপনার বাংলাদেশের সড়ক পরিবহন, সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ আমাদেরকে ঘুচাতে হবে। বুঝতে পারছেন? তো ওই জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে জনগণের সেবা কেমন হচ্ছে, আরেকটা হচ্ছে যে কি বলে যে আপনার খরচ কত কমছে। আর হচ্ছে যে ওই যে কোয়ালিটি, আপনি যে রাস্তা বানাচ্ছে, তারপরে ওটা 2 দিন পরে ওটার উপরের ইয়েটা উঠে যাচ্ছে, তারপরে রাস্তাটা দেবে যাচ্ছে, এগুলোর উপরে। তো ওই জন্য আমরা এখন থেকে সমস্ত প্রকিউরমেন্টে ভ্যালু ফর মানি আমরা সিক করব। আমরা কম করব না, কারণ আমরা যদি কম করি তাহলে তো আমাদের প্রবৃদ্ধি শ্রত হয়ে যাবে, সেটা আমরা করব না। আমরা সম্ভবত ইনশাআল্লাহ বেশি করব, এবং কিন্তু ওই যে গুণগত মান করব, এবং যেটা বললাম যে একটা ব্যয় করব। এবং এই জন্য ওই যেটা বললাম যে একই কন্ট্রাক্টর 5 জন কন্ট্রাক্টর সব প্রকল্প করতে থাকবে, এটা কিন্তু হবে না। আমাদের কোনো পরিচিত কোনো লোক নাই, বুঝছেন, আমাদের কোনো প্রেফার্ড বিডার নাই। আবার সবাই যেই টেকনিক্যালি কোয়ালিফাইড, যার ফাইন্যান্সিয়াল সামর্থ্য আছে প্রকল্প করার, এবং তা যে সবচেয়ে ভালো দামে ভালো জিনিস ভালো দিবে, আমরা তাকেই আমরা গ্রহণ করব। সড়ক পরিবহন খাতে চাঁদাবাজি দীর্ঘদিনের একটা সমস্যা। সরকার পরিবর্তন হয়েছে, এখন আমরা বাসে যারা চালান তাদের সাথে কথা বলেছি, নতুন একটা পার্টি তারা আবার সে আগে চাঁদাটা নিচ্ছে, শুধুমাত্র লোক পরিবর্তন হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন, কারণ এটা যে চাঁদাবাজিটা একটা আইন শৃঙ্খলা জনিত প্রশ্ন। এইটা অ্যাকচুয়ালি আপনারা যদি জেনারেল জাহাঙ্গীরকে জিজ্ঞেস করেন ভালো। পুলিশ ছাড়াও চাঁদা আছে, সংশ্লিষ্ট যারা করে আর কি, শ্রমিক পরিবহন মালিক, না কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এখন আমি জানি না এটা আপনারা করতে পারেন কিনা, যে আমরা তো একটা এই সড়ক পরিবহন তো একটা রেগুলেটরি মিনিস্ট্রি, যে ওরা আপনি একটা বাস চালান, একটা বাসের লাইসেন্স দেন, কিংবা একটা বাস চালককে একটা লাইসেন্স দেন, এটাই তো আমাদের কাজ। কিন্তু এই যে কর্মচারীরা যে চাঁদা নেয় কিংবা করে, তো এটা তো একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়, কারণ ওটা তো নেওয়ার কথা না। কারণ উনি যখন কাউকে ড্রাইভার লাইসেন্স দেন, তখন তো বলেন নাই যে না উনি আপনাকে চাঁদাবাজি করার অনুমতি দেওয়া হইল, কিংবা ওই যে বাসের যখন লাইসেন্স দেওয়া হয় তখন তো এরকম কোনো দেওয়া হয় না। তো এটা আমার ব্যক্তিগত ধারণা যে এটা
আইন শৃঙ্খলা বিষয় সংক্রান্ত বিষয়, এবং এটা আপনারা ওই যে আইন শৃঙ্খলা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেন। কিন্তু আমাদের যেটা আপনারা যদি মনে করেন যে না সড়ক বিভাগের এটাতে কোনো সম্পৃক্তি আছে কিংবা সড়ক বিভাগের কোনো কর্মকর্তা কোনো কর্মচারী এটার সঙ্গে জড়িত, আমাদের সঙ্গে বলবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা করব। হ্যাঁ জি, না সেটা তো হচ্ছে কি ওই যে বদনামটা হচ্ছে কি যে আমরা সবাই হচ্ছে কি মানুষকে দায়ী করি, কিন্তু এটা মানুষ অনেক সময় এটা পরিবেশের জন্য পরিবেশও মানুষকে সৃষ্টি করে। তা আমি যেটা কর্মকর্তাদেরকে যে সবাইকে যেটা মিলে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আমরা এখন একটা ভিন্ন পরিবেশ আমরা সৃষ্টি করছি, কারণ এগুলো তো উপর থেকে হয়, বুঝছেন না? এই যে আপনারা যে চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? তো এখন তো চাঁদার আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে, বাট এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি জিজ্ঞেস করবেন। তবে যদি সড়ক পরিবহনের কোন দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোন ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ওই তো বিআরটিকে তো আমি তো বিআরটি কি বলেন বলেন মানে মিনিস্টার যেটা বলতে চেয়েছেন মূলত যে আমাদের বিভিন্ন সেবা জনগণের যে কিছু এই ধরনের কথা হয়রানি এবং অনিয়ম। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি এখন বুঝতে পারছি, আপনারা তো আগে বুঝতে পারি না। হ্যাঁ, এগুলো তো আমরা নিজেরাই ভুক্তভোগী। এই যে আমার কি বলে আমার ড্রাইভার একটা লাইসেন্স দিতে 7 বার ছুটি নেয়, বুঝতে পারছেন? এটা একটা লাইসেন্স 7 বার কেন ছুটি দিবে? আমি তো 7 দিন সার্ভিস, আমার তো একটা মাত্র গাড়ি, বুঝছেন? তো আমার ওয়াইফ কোথায় যাবে, আমি কোথায় যাব? তো এইগুলো কিন্তু ওই যে এটার কারণ হচ্ছে ওই যে ওনারা জনপ্রত্যাশাতেও জানেন না, এতদিন তো জানতেন না। তো ওই জন্যই আপনি কিন্তু আমাকে এই যে এটা একটা ভালো কথা যে আপনি প্রসিডিউর স্ট্রিমলাইন করেন কিংবা যে কোনো ভাবে করেন, এই যে একটা লোককে আপনি একটা ঠিক আছে একটা টেস্ট দিতে পারেন, এটা একটা ভ্যালিড দিয়ে, কারণ আপনি একটা নাহলে তো আপনার সড়কে দুর্ঘটনা বাড়বে, এইটা ভ্যালিড। আর কি বলে একদিন সাবমিশন, আরেকদিন টেস্ট, আরেকদিন পাবে, এর বেশি 3 দিনের বেশি আপনাকে সময় দেওয়া হবে না। বলেন বলেন আমাদের এখন সেবাগুলো বলা চলে স্যার প্রায় 95% এগুলো এই যে অনলাইন এগুলো বলবেন না, বুঝছেন? আমি না শুনেন, অনলাইন না, আপনারাও একটু বলবেন যে আমাদেরকে সাহায্য করবেন, এটা বলে যে একটা ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে একটা দিবেন, এবং এগুলো ইয়ে করবেন, বুঝতে পারছেন যে কতবার যেতে হয়। আর এই যে একটা অজুহাত এখন শুরু হয়েছে যে আমি অনলাইন কম্পিউটার কিন্তু কিছুই না। না এখন আপনি আমাকে কি বলবেন? আমার ড্রাইভারের তো 7 দিন যেতে হলো, বলেন। মানে এখন প্রতিটি ড্রাইভার বা যারা যে কোনো সার্ভিসের জন্য সর্বোচ্চ আমাদের 2 বার গেলেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে স্যার 1 বার। তো যে সিস্টেম জড়িত বিভিন্ন কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটেছে, আমরা স্যার কেয়ার করছি সিরিয়াসলি। আর আরেকটি হলো স্যার যে আমি অনলাইনের কথা এই কারণে বলেছি যে প্রত্যেকটা নাগরিকই কিন্তু স্যার নিজস্ব সেবাটা না আমি বুঝতে পারছি, কিন্তু অনেকেই স্যার অন্যজনের বিভিন্ন জনের সহায়তা না শুনেন, আপনি আমাকে দেবেন, আপনি আমাকে একটা পার্টিকুলার দিবেন আমাকে তো না, আমি তো আর মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত না, এহসান সজীব মহোদয়কে দেবেন। আপনি কয়টা লাইসেন্সের অ্যাপ্লিকেশন পাইছেন, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন পাইছেন, এবং ডিসপোজাল কয়দিনের মধ্যে হচ্ছে, ডেট অফ রিসিট, ডেট অফ ডেলিভারি। তো এইটা আপনি ওনাকে দেবেন, ওটা ওনাকে দেখবেন, এবং আমরা সেটা দেখব। 1984 সাল থেকে আমি কম্পিউটার ব্যবহার করি, তো সুতরাং আমি কম্পিউটার মোটামুটি ভালো জানি। কম্পিউটার মানে হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট, আপনি যদি গার্বেজ দেন আপনি গার্বেজই বেরোবেন। ওই জন্য কম্পিউটারকে এটা কিন্তু আমি আর এটা কিন্তু শুনতে চাই না। আপনি বলবেন যে আমি এতগুলো লাইসেন্স অমুক তারিখে পাইছি অ্যাপ্লিকেশন, এবং আমি এই তারিখে ডিসপোজ করছি। তো ওই জন্য ওই যে কম্পিউটারের দোহাই দেবেন, বুঝতে পারছেন? কিন্তু আমি বলছি এটা কোন স্ট্যান্ডার্ড রিল্যাক্স করবেন তা না। কেউ যদি ড্রাইভিং যদি ভালো না হয়, কেউ রিস্কি মনে হয়,
তাকে অবশ্যই স্ক্রিন আউট করতে। আপনি এটা তো আপনার রাইট আছে। আপনি ড্রাইভিং লাইসেন্স চাইলেই যে আপনি ড্রাইভিং লাইসেন্স দিবেন তা তো না। আপনি বলে দেন না আপনি ইউ আর নট কোয়ালিফাইড, আপনি পাবেন না। কিন্তু ওই যে আমার ড্রাইভিং লাইসেন্স কোথায়, নারায়ণগঞ্জ না কোথায়, বুঝছেন, তো সে ওখানে চলে যায়। তো আচ্ছা, এখন এটা আপনারা হ্যাঁ, এখন বলেন, আপনি বলেন যে আপনি দালাল, ওদের কাজটা কি বলেন। আপনারা তো ইলেকট্রনিক করে দিচ্ছেন সবকিছু, তাহলে ওদের কাজটা কি? আমি স্টাডি করেছি স্যার, কিছু অনেকে তো আছে স্যার অসৎ উদ্দেশ্যে মানুষকে ভোগান দিতে, এগুলো তো একটা অন্য ধরনের। আর একটা আছে স্যার, ওই কিছু মানুষ আছে আমাদের স্যার সিস্টেমে মানে নিজেরা প্রবেশ করে না, তখন স্যার কারো হেল্প নেই। তো যে সেবাটা আমার স্যার সিস্টেমে আছে 100 টাকা, সে ওই ব্যক্তিটা হয়তো দেখা গেল তার কাছ থেকে নিয়ে নিল স্যার 2000 টাকা, কিন্তু সে হয়তো এটা বলবো যে এটা আসলে অফিসের খরচ, কিন্তু এটা অফিসে সে যদি নিজে পে করে, এটা উদাহরণ দিচ্ছি স্যার, 100 টাকা দিলেই হয়তো তার শেষ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মানুষ অনেক ভোগান্তি। আমি একটা কথা বলি, আমি তো চাকরি জীবনে শুরু করি শুল্ক বিভাগে। তা আপনি ব্যক্তিগতভাবে সৎ হয়ে কিনা এটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনার নাম করে যদি এসব হয় তাহলে তো এটা তখন মানে নাই, আপনার ব্যক্তিগত সত্তার কোনো মূল্য নাই, বুঝতে পারছেন? তো ওই জন্য আপনাকে বললাম যে আমরা ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট ইউর ওয়ার্ক ইন টার্মস অফ রিয়েল যে আপনি কেন 100 টাকা যেখানে ফি, সেটা না হলে এন্ট্রি করছে এই জন্য, কিংবা করছে 200 টাকা নিতে পারে, কিংবা 300 টাকা, 2000 টাকা কেন নেবে? এটা তো মানা যাবে না। কারণ আর আগে তো আপনার একটা অসুবিধা ছিল, এদের পৃষ্ঠপোষক ছিল, এখন তো পৃষ্ঠপোষক নাই। কারণ ওই চাঁদাবাজ থেকে তো এসএন এর কাছে কোনো টাকা আসবে না, আমার কাছে তো কোনো টাকা আসবে না, কিংবা আপনি যদি নেয়ার থাকেন, নেয়ার ইয়েটা বন্ধ করে দেবেন, আর যদি না দেন তাহলে তার হাত ধরবেন। জি, অ্যাগেন আপনি বলছেন, আপনার ওই যে বললাম যে আমার সিস্টেম আছে, এগুলো বলবেন না। আপনি বলবেন আমি এতগুলো লাইসেন্স 1 তারিখে পাইছি, এত তারিখে এটা আপনি দিচ্ছেন, রিয়েল ক্রাইটেরিয়া, রিয়েল পারফরমেন্স ক্রাইটেরিয়া, তাহলে দেখবেন যে দালাল উঠে যাবে, দালাল উঠে যাবে। আপনি ওই জন্য আমাদের কাজের এটা বড় সমস্যা হচ্ছে যে আমরা ওই খুব ডিটেলসে বক ডাউন হয়ে যায়। কিন্তু এখানে আসল জিনিসটা হচ্ছে পাবলিক সার্ভিস, আপনার ওই সেবা দেওয়াটা, ওই সেবাটা আপনি কত দিনে দিলেন, কত সময় দিলেন, সেটা দেখতে হবে, কত খরচে দিলেন। এই দুইটা আপনি যদি খরচটা ঠিক আছে, একজন একটা ফর্ম ফিল আপ করে দিল 100 টাকা, একটা অনেক লোক আছে এগুলো জানে না, অনেক ড্রাইভার আছে, আমার ড্রাইভারই তো পড়াশোনা জানা, সস্তা ড্রাইভার হলে তো আপনাকে পড়াশোনা না জানা ড্রাইভার নিতে হবে, গাড়ি চালায় ভালো কিন্তু পড়াশোনা জানে, তো তাকে হেল্প দিতে, কিন্তু এইগুলো তো আপনাকে দেখতে হবে। এবং ওই যে ওই রকম যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু আপনার তো আইনের ইয়ে আছে, আপনি কয়টা দালালকে ইয়েতে দিয়ে দেন না, দিয়ে দেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে দেন, এটা তো ইয়ে না। এখন তো আপনার তো কোনো অসুবিধা নেই, এবং সচিব সাহেব আপনাকে কমপ্লিট সাপোর্ট দেবেন। বলেন। তা আর একটা জিনিস হচ্ছে, আপনাদের সহযোগিতা চাই, আপনারা ইয়ে করবেন, আমাদেরকে বলবেন, এবং ওই যে স্পেসিফিক এভিডেন্স, ওই যে ওনাদেরকে যেরকম বলছি যে এটা হয় দুর্নীতি হয়, এটা বললে তো হবে না, আমাকে বলতে হবে আমি যাতে বুঝতে পারি যে কোথায় কি করতে হবে, এটা যাতে বুঝতে পারি। মানে আপনি আমাকে এটা অ্যাকশনেবল ইয়ে দিবেন, আপনি একটা জেনেরিক ইয়ে দিলে তো হবে না, অভিযোগ দিলে তো হবে না। আপনি এমন একটা ইয়ে করবেন, রিপোর্ট করবেন, যেটা থেকে আমি একটা কাজ করার সিদ্ধান্ত দিতে পারি। আমি সচিব সাহেব কিংবা দেখে বললে যে হ্যাঁ এই রিপোর্টটা আমি পড়লাম, আমি অনেক রিপোর্ট করে দেখি যে এটা কোনো অ্যাকশনেবল কিছু নাই, এটা ভাষা একটা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ওই যেটা বললাম যে অনেক সময় ওই যে আমি তো নিজেও জানি, ওই উদ্দেশ্যমূলক ভাবে একটা কিছু লিখে দিলেন, তো এগুলো মেহরবানি করে করবেন না, বুঝতে পারছেন? কারণ এটাও কি, আপনি সাংবাদিক হিসেবে আপনি তো একটা সমাজের অংশ, আপনিও তো একটা সমাজের অংশ, কিন্তু আপনি এমন কিছু করবেন না যাতে মানে সরকারের সেবাটা ক্ষতিগ্রস্ত হয়। একটা ভালো মানুষকে খারাপ মানুষে পরিণত করবেন না।
আর একটা খারাপ মানুষকে দেবতাতে পরিণত করবেন। আমি তো দেখছি আপনাদের রিপোর্ট দেখছি, আমি জানি যে একটা বদমাশের চূড়ান্ত, একটা অদক্ষতার চূড়ান্ত, তার নিয়ে বড় বড় রিপোর্ট দেখছি। আবার একজন খুব ভালো সৎ কর্মকর্তা, খুব দক্ষ কর্মকর্তা, তাকে আপনারা একটা মানে শয়তানের দোসর বলে বানাই ছাড়ছেন। এটা মেহরবানি করে করবেন না, ঠিক আছে? আমার আলাপ হলো।